প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব 18। সকাল প্রায় 9টা। বাইরের আকাশে রোদের মিষ্টি উষ্ণতা, হালকা বাতাসে দুলছে জানালার পর্দা, ঘরের ভেতর নরম আলো ছড়িয়ে আছে চারপাশে। প্রায় সকাল 7টার দিকেই সূর্যের ঝাপসা আলোয় কৌশিকের ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙার পর থেকে ফ্রেশ হয়ে বসেছে। ল্যাপটপের সামনে 2 ঘন্টা ধরে কি যেন ঘাটাঘাটি করছে সে। চোখে মনোযোগ, ঠোঁটে একরকম চিন্তার রেখা। অন্যদিকে এখনো গভীর ঘুমে ছিল মায়া। রাতের ক্লান্তি শরীরটাকে যেন আরো ভারী করে রেখেছিল। কৌশিকের গানের সময় সেই মুগ্ধ সুরের ভেতরে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। কৌশিক অবাক হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটাকে ডাকেনি। শুধু নিঃশব্দে এগিয়ে গিয়ে কোলে তুলে নিজের বিছানায় শুয়ে দিয়েছিল মায়াকে। তার চুলগুলো কাঁধে লুটিয়ে পড়েছিল, মুখে নিষ্পাপ শান্তি। কৌশিক কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর নিঃশব্দে ফিরে এসেছিল নিজের কাজে। সূর্যের আলোয় চোখ কসলাতে কসলাতে জেগে উঠল মায়া। চুলগুলো এলোমেলো, চোখে আধো ঘুম, তবুও মুখে এক অজানা কোমলতা। মায়াকে উঠতে দেখে কৌশিক ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে হাসি মুখে বলল, সুপ্রভাত মায়াবতী। মায়া এক টান দিয়ে হাত পা ছুঁড়ে একটা বড় হাম্মি তুলল, তারপর নিঃশব্দে হেসে উত্তর দিল, সুপ্রভাত। কৌশিক ল্যাপটপে কিছু টাইপ করতে করতে মাথা না তুলেই বলল, টেবিলে কিছু ফল আর বিস্কিট রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ততক্ষণে আধো ঘুম ভাঙা চোখে বিছানায় একটু সোজা হয়ে বসলো, 2 হাঁটু জড়িয়ে হাত রাখলো তার উপরে। তারপর ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে, মুখে হালকা অভিমান মিশ্রিত কোমল সুর। সারা রাত অনেক কষ্ট হয়েছে তাই না কৌশিক ভাই? কৌশিক ভ্রু তুলল, ঠোঁটে এক চিলতে হাসি। কষ্ট কেন হবে শুনি? মায়া ঠোঁট ফুলিয়ে ধীরে বলল, এই যে বিছানা ছেড়ে সারা রাত সোফায় কাটাতে হয়েছে। কৌশিক এবার চেয়ারে একটু হেলান দিয়ে শান্ত গলায় বলল, কে বলেছে আমি সারা রাত তোর সাথে একই বিছানায় ছিলাম? মায়ের চোখ গোল হয়ে গেল, মুহূর্তেই মুখে অবাক ভাব। তারপর এক দুষ্টু হাসি চেপে রেখে বলল, এহ, এত মিথ্যা কথা কেমনে বলেন? মুখ দিয়ে মায়া ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকালো, আমি কিন্তু দেখেছি আপনি সারা রাত সোফায় কাটিয়েছেন। তারপরও মিথ্যে বলে নিজেকে অসভ্য প্রমাণ করেন কেন? কৌশিক ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো মায়ের দিকে, মুখে টানলো এক চিলতে দুষ্টু হাসি, যে হাসির ভেতর খেলা করে অজস্র রসিকতা। জানি না, কিন্তু তোর সাথে অসভ্যতামি করতে আমার ভালো লাগে। তুই যখন তোর ওই মিষ্টি কণ্ঠে নরম ঠোঁটজোড়া ব্যবহার করে আমাকে অসভ্য বলিস, তখন কথাটা একদম আমার বুকে এসে লাগে। তাই ইচ্ছে করে অসভ্যতামি করি, শুধু তোর মুখ থেকে শুনবো বলে। অসভ্য, অসভ্য নীর চৌধুরী, বুঝলি পাগলি? মায়া ঠোঁট ফুলে মুখে আধা রাগ আধা হাসি নিয়ে বলল, ইস, কত ভালোবাসা জমায় রাখেন, সব ভাতের মারের মতো উতলায়া পড়ে যাচ্ছে। কৌশিক হেসে উত্তর দিল, পড়তে দে, আমি তোর ভাত হতে চাই, মার না। মায়া অবাক হয়ে ভ্রু কুঁচকালো, মানে? মানে টানে পড়ে যা, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ঠোঁট বাঁকে গলায় একটু মিষ্টি অভিমান মিশিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে হাঁটলো। পেছন ফিরে একবার তাকিয়ে দেখলো কৌশিক আবার কাজে ডুবে গেছে। প্রায় ঘন্টাখানেক কেটে গেল, কিন্তু মায়া এখনো ওয়াশরুমে। কৌশিক এবার ল্যাপটপ বন্ধ করে ডেস্কে যত্ন করে রেখে দিল। হাত ঘড়ি পরে দরজার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কি হলো মায়া, তোর এখনো হয়নি? এত সময় লাগে নাকি? ওয়াশরুমের ভেতর থেকে মায়ের কণ্ঠটা ভেসে এলো, স্বাভাবিকের চেয়ে একটু জোরে। না কৌশিক ভাই, হাত মুখ ধুতে এসে পুরো ভিজে গেছি। আপনি একটা কাজ করেন, আমার রুম থেকে একটা শাড়ি বা 3 পিস নিয়ে আসেন, আমি ততক্ষণে শাওয়ার নিয়ে ফেলি। কি? আমি পারবো না, তুই তোর রুমে চলে যা। ওপাশ থেকে মায়ের সঙ্গে সঙ্গে বলল, মাথা ঠিক আছে আপনার? আমি এই অবস্থায় এখান থেকে বের হতে পারবো না। দেন না প্লিজ, নিয়ে আসেন না। কৌশিক হাসি চেপে বলল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু 3 পিস আনতে গিয়ে যদি ফুফু দেখে ফেলে, পরে তোর সমস্যা হবে না? ওপাশ থেকে এবার নির্লজ্জ ভঙ্গিতে মায়ের উত্তর, এমনিও একদিন না একদিন সবাই জানতেই পারবে, কোনো সমস্যা নেই, আপনি যান। কৌশিক 2 হাত তুলে নাটকীয় গলায় বলল, বাবারে বাবা, তোর কলিজা আছে মানতে হইব। আচ্ছা আমি যাচ্ছি, 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে চলে আসছি। মায়া ভেতর থেকে হাসতে হাসতে বলল, 2 মিনিট না, 10 মিনিট না, আপনি 30-40 মিনিট পরে আসেন, আমার কোনো সমস্যা নাই। শাওয়ার নিতে আমারও সময় লাগবে। কৌশিক মাথা নাড়ল, ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ঠিক আছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরের দিকে হেঁটে যেতে যেতে নিজের মনে বিড়বিড় করল, এই মায়াও না একটা ঝামেলা শুরু করবেই করবে। বলে কৌশিক রুম থেকে বেরিয়ে গেল। মায়া রুমের দিকে যাচ্ছিল, ঠিক এই সময়
করিডোরে হঠাৎ রোহিত এসে হাজির। কৌশিক তাকিয়ে বলল, কি ব্রো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোহিত আর চোখে তাকিয়ে হাসি মুখে বলল, সেটাই তো আমার প্রশ্ন, এদিকে কই যাচ্ছ কৌশিক ভাইয়া? তোমার রুম তো ওইদিকে, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি আমার ভাবির জন্য জামা আনতে যাচ্ছ না তো? রোহিতের মুখ থেকে এমন কথা শুনে কৌশিক স্থির হয়ে গেল। চোখ বড় করে অবাক হয়ে বলল, তোকে কে বলেছে এইসব? রোহিত বেজে গেল হালকা রসিক ভঙ্গিতে। এই জন্যই মানুষ বলে বিয়ের পর ভাই আর আপন থাকে না, ভাবি হয় আপন। আর তুমি এখনো বিয়েই হয়নি, অথচ আমার থেকে এত বড় কথা লুকালে। আমি কি বলে দিতাম নাকি সবাইকে? কৌশিক কাঁধ একটু সরিয়ে বলল, আরে আমার ভাই, আমাকে ভুল বুঝিস না, হুট করে সব হয়ে গেছে, তো বলার মতো তেমন সুযোগ হয়নি। কৌশিক কথাটা বলে একটু থামলো, তারপর আবার রোহিতের পানে চেয়ে বলল, আচ্ছা তোকে এসব কথা কে বলেছে শুনি? কৌশিক মুখ চেপে হাসলো, বলবো না? তোর বলতেও হবে না, কাল মায়ের সাথে কথা হয়েছে তাই না? সেই নিশ্চয়ই বলেছে আমাদের সম্পর্কের কথা, ঠিক বললাম তো? হ্যাঁ, তা নয়তো আর কে বলবে আমাকে, তুমি? আরে সরি আর, ইটস ওকে। কিছুক্ষণ নীরবতার পর কৌশিক হেসে বলল, ও, সেই জন্যই বলি, আমরা একই বাড়িতে একই রুমে সারা রাত থাকার পরেও এখনো পর্যন্ত কেউ না আমার খোঁজ নিল না মায়ার। এটাও নিশ্চয়ই তুই হ্যান্ডেল করেছিস, তাই না? রোহিত মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। রোহিতের কথাটা শেষ হতে কৌশিক হঠাৎ এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রোহিত কিছুটা অবাক, কিছুটা আপ্লুত। কৌশিকের কণ্ঠে তখন আবেগ মেশানো উষ্ণতা। থ্যাঙ্কস ভাই, তুই আমার ছোট হয়েও ছোট থেকে আমার কত খেয়াল রাখিস, আমাকে সব বিপদ থেকে বাঁচাস। অথচ এইসব করার কথা আমার ছিল। শোন, তোর যখন যা ইচ্ছা বা তোর কোনো সাহায্যের দরকার পড়লে অবশ্যই আমাকে বলবি, বুঝলি? না হলে আমি আমার ছোট ভাইয়ের কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। একটু হলেও তোর ঋণ পরিশোধ করার সুযোগ দিস আমায়। রোহিত তাড়াতাড়ি কৌশিকের কাঁধে হাত রাখলো, মুখে হালকা হাসি। আরে আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি করি আর তুমি করো, বিষয়টা তো একই, তাই না? কৌশিক এসে মাথা নাড়ল, তারপরও বল তোর কি চাই? রোহিত মাথা নেড়ে বলল, আমার কিছু চাই না। তুমি আছো আমার সাথে, আমার পুরো পরিবার আছে, এটাই অনেক। আমি আছি আর সারা জীবন থাকবো। আমরা এমনি ভাই ওরফে ফ্রেন্ড হয়ে থাকবো। তারপরও বল তোর কি চাই, আমি প্রমিস দিচ্ছি তুই যা চাবি তাই পাবি। রোহিত হেসে চোখ তুলে তাকালো, পাক্কা? হ্যাঁ হ্যাঁ, পাক্কা প্রমিস। রোহিত একটু ভেবে নরম গলায় বলল, আচ্ছা এখন আমার কিছু চাই না, কিন্তু কখনো যদি কোনো কিছু দরকার পড়ে অবশ্যই চেয়ে নেব। তুমি তোমার প্রমিস মনে রেখো। কৌশিকের ঠোঁটে একরাশ মায়া মেশানো হাসি ফুটল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুই নিচে যা, তাহলে আমি মায়ের রুম থেকে আসি। রোহিত মাথা নাড়িয়ে হাসলো, আচ্ছা ভাইয়া। বলে দুজন দুই দিকে চলে গেল। কৌশিক চুপচাপ মায়ের রুমে ঢুকলো। সে দেখলো রুমে কেউ নেই। ঝটপট সবকিছু লক্ষ্য করে মায়ের জামা কাপড় খুঁজতে লাগলো। নানা কোনো খুঁজে তাকিয়ে উল্টে অবশেষে সে পেল জামা কাপড়ের ব্যাগটা। ব্যাগ থেকে তিনটে জিনিস বেছে নিল। পাতলা দেখে একটা নীল শাড়ি, সাথে নীল ব্লাউজ আর ইনার স্কার্ট। এগুলো সাবধানে একটি শপিং ব্যাগে ভরে সে রুম থেকে বের হলো। নিজের রুমে ফিরে খাটের কোনায় শপিং ব্যাগটি রেখে কৌশিক মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া শোন, আমি একটু বাইরে যাচ্ছি, থ্রি পিস আনিনি, শাড়ি খাটের কোনায় রাখা আছে, নিয়ে নিস। মায়া ওয়াশরুম থেকে মুখে ছোট্ট স্বর মিলিয়ে উত্তর দিল, ঠিক আছে। মায়ের কথায় সঙ্গে সঙ্গে কৌশিক চলে গেল। প্রায় ঘন্টাখানিক সময় পার হয়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে মায়ের রুমের চারপাশে নজর বুলিয়ে কেউ আছে কিনা দেখলো। কেউ নেই দেখে তাড়াতাড়ি খাটের কোণা থেকে শপিং ব্যাগটা তুলে আবার ওয়াশরুমে ঢুকলো। 5 মিনিটের মধ্যে শাড়ি পরে ভেজা চুল তোয়ালে দিয়ে মুড়ে বের হলো মায়া। তারপর রুমে ঢুকেই চুল শুকানোর জন্য ফ্যানের ভোল্টেজ বাড়িয়ে দিল। চুল থেকে তোয়ালেটা সরিয়ে নিলেই চুল থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। মুখে একটু রাগ মেশানো বিস্ময়। এইসব তোয়ালে দিয়ে চুল মোছা যায়? এটা তোয়ালে না ষাঁড়ের চামড়া? মায়া তোয়ালে দিয়ে আস্তে আস্তে চুল ঝাঁকাতে লাগলো। একবার চুলকে সামনে নিয়ে আবার পেছনে সব চুল একত্র করে তোয়ালে দিয়ে মোছার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ রুমের দরজা খুলে প্রবেশ করলো কৌশিক। তার চোখ থমকে গেল মায়ের উন্মুক্ত ফর্সা পিঠ দেখে। মায়া তখনও টের পায়নি যে কেউ রুমে ঢুকেছে। কৌশিক এক পা দুপা করে এগিয়ে গেল। মায়ের কাছে এসে হালকা ঝুঁকতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মায়া সব চুল মাথা নাড়িয়ে পেছনে নিতেই লম্বা ঘন ভেজা চুলগুলো সব কৌশিকের মুখে এসে বাড়ি খেলো। কৌশিক ছিটকে মুখ চেপে দূরে সরে গেল। দিলি তো পুরো মুডের 13টা বাজিয়ে। মায়া অবাক হয়ে পেছনে তাকিয়ে বলল, কৌশিক ভাই, আপনি কখন আসলেন?
কৌশিক এক হাত দিয়ে মুখের ওপর পড়ে থাকা চুলের পানি সরাতে লাগলো। মাত্রই আসলাম আর এত জোরে কেউ চুল ঝাঁকায় নাকি? সরি সরি, আমি খেয়াল করিনি। মনে হয় খেয়াল না করে ভালোই করেছি। আপনার মনে কি ছিল শুনি? কৌশিক একটু ধীর কণ্ঠে বলল, কি আর হবে, তোর চুলে ভেজা ঘাড়ে একটা চুমু খেতে চেয়েছিলাম। তার হলো কই? মায়া হেসে মুখ চেপে বলল, বেশ হয়েছে। কৌশিক গম্ভীর স্বরে ফিরে বলল, কি বললি? হঠাৎ কৌশিকের এমন গম্ভীর কণ্ঠ শুনে মায়া পেছনে আমতা আমতা করে বলল, সরি সরি, কিছু না। কৌশিক এক পা দুপা করে মায়ের দিকে এগোতে লাগলো, আর মায়া এক পা দুপা করে পেছনে সরে গেল। কৌশিক হালকা হাসি নিয়ে বলল, বাই দ্য ওয়ে মায়া, তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? মায়া কণ্ঠ কেঁপে কেঁপে বলল, কি কি? কথাটা বলতে বলতে মায়া এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে ঠেকে গেল। কৌশিক ধীরে এগিয়ে এসে এক হাত দেওয়ালে দিয়ে দাঁড়ালো। রুমের আলোয় তার চোখে মৃদু কৌতূহল ঝিলমিল করছিল। হালকা ঝুঁকে কৌশিক বলল, এই যে কালকে ফ্রিতে আমার গান শুনে দিব্যি ঘুমালি, গান শুনে বললেও না কেমন গাইলাম, বা একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলি না, ডাইরেক্ট আরামসে ঘুমের দেশে পাড়ি দিলি। মায়া কপালে হাত রেখে চোখে লজ্জা আর অপ্রস্তুতি নিয়ে বলল, ও সরি সরি কৌশিক ভাই, আসলে। মায়া কথাটা শেষ হওয়ার আগে কৌশিক এক হাত দিয়ে মায়ের কোমল পেটে শক্ত করে গুজে দিয়ে মায়াকে হালকা উঁচু করে নিজের কাছে নিয়ে আসলো। মায়া হকচকিয়ে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে অনুনয় করল, কি 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 করছেন কৌশিক ভাই? কৌশিক মায়ের ঠোঁটের দিকে ঝুঁকে বলল, দেখতে পারছিস না কি করছি? সরি বললাম তো। সরিতে কাজ হবে না। এখন থেকে তুই সামান্য পরিমাণ ভুল করলে এটার একমাত্র শাস্তি হবে কিস, আর একটু বড় ভুল করলে শাস্তি হবে বাস। কৌশিক কথাটাই শেষ হওয়ার আগেই মায়া কৌশিকের ঠোঁটে আঙুল রেখে দিয়ে বলল, অসভ্য, যখনই দেখো তখনই মুখে আজে বাজে কথা। এই, আপনার মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না? না, বের হয় না। অসভ্য, কড়াক করে একখান কিসি দে যান। আমি পারবো না। দিবি না? না। দিবি না তো? বলছি না আমি পারবো না। দিব না মানে দিব না না না। মায়ের কথার মাঝেই কৌশিক তার ঠোঁট দিয়ে মায়ের গোলাপি ঠোঁট জোড়া নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। মায়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কৌশিককে আঁকড়ে ধরল। কৌশিকের বুক বরাবর দুহাত রেখে মায়ের চেষ্টা করলো সরবার জন্য, কিন্তু পারল না। কৌশিক এক হাত দিয়ে মায়ের কোমর আরো শক্ত করে চেপে ধরল, আর অন্য হাত দিয়ে মায়ের ঘাড় ধরল। পিছনে দেওয়ালে আর সামনে কৌশিক কোনো পথ না থাকায় মায়া বিন্দুমাত্র নড়তে পারল না। কৌশিক পাগলের মতো মায়ের গোলাপি ঠোঁট চুমু দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে কৌশিক মায়াকে একটানে উল্টো ঘুরিয়ে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। মায়ের পিঠ থেকে সমস্ত চুল সরিয়ে দেওয়ায় ফর্সা পিঠ আবারও উন্মুক্ত হয়ে গেল। কৌশিক সঙ্গে সঙ্গে মায়ের পিঠে চুমু দিতে থাকলো। এক পর্যায়ে মায়ের ঘাড়ে মুখ গুজে দিয়ে গভীর চুমু দিতে লাগলো। যেখানে চুমু দিচ্ছিল সেখানে লালচে দাগ পড়তে লাগলো। কৌশিক পাগলের মতো মায়ের ঘাড়ে চুমু খাচ্ছিল। মায়া এবার সহ্য করতে না পেরে আস্তে করে শব্দ করে উঠল, আহ। শেষে মায়া আর সহ্য করতে না পেরে গুনগুন করে কেঁদে উঠল। কৌশিক টের পেয়ে মায়াকে সামনে ঘুরিয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, উম, জান, কি হলো, কাঁদছিস কেন? আমার মুড নষ্ট করিস না তো। মায়া কান্না ভেজা স্বরে বলল, আমি আর সহ্য করতে পারছি না কৌশিক ভাই। কৌশিক ঘোর লাগা স্বরে বলল, জান, মুড নষ্ট করিস না তো। তুই কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রে জান। মায়ের এবার একটু জোরে কেঁদে উঠল, বলল, প্লিজ কৌশিক ভাই, আমি আর নিতে পারছি না। এই কান্না করছিস কেন? ধ্যাত, যা, আর কিছু করব না, খুশি? কৌশিকের কথা শুনে মায়া কৌশিককে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাবেন না তো? ছাড়াছাড়ির কোনো প্রশ্নই ওঠে না। প্রমিস, প্রমিস। কৌশিক ধীরে ধীরে মায়ের মুখটা তুলে তার দিকে তাকালো। চোখে এক ধরনের মৃদু উচ্ছ্বাস আর উত্তেজনা। ঘোর লাগা কণ্ঠে বলল, এখন তো থামিয়ে দিলেই, কিন্তু যেদিন আমার হাতে পার্মানেন্ট লাইসেন্স চলে আসবে না, মায়া, আই সয়ার, এমন আদর করব, এমন আদর করব। একটু থেমে হালকা ঝুঁকে কৌশিক যোগ করল, সামলাতে পারবি তো জান? মায়া চোখ মুখে কৌশিকের দিকে আর চোখে তাকিয়ে হঠাৎ কৌশিকের বুকে পাঁচ মেরে বলল, অসভ্য। কৌশিক হেসে মাথা নেড়ে বলল, অসভ্য টসভ্য পরে বলিস, আগে আমার সাথে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ শব্দটা শুনে মায়া চোখ বড় বড় করে অবাক হয়ে গেল। খুশিতে তার পা মেঝে থেকে লাফিয়ে উঠল। মুখে কণ্ঠে ঝলমল করে বলল, ওয়াও, আমার জন্য সারপ্রাইজ? কই কৌশিক ভাই, তাড়াতাড়ি দেন না।
দিচ্ছি দিচ্ছি, তুই আগে বিছানায় বস। মায়ার কথা না বলে খুশিতে সোজা বিছানায় বসে পড়ল। কৌশিক ধীরে ধীরে টেবিলের দিকে এগোলো, হাতের মধ্যে কাগজে মোড়ানো একটি মাঝারি সাইজের প্যাকেট। মায়ের চোখ চকচক করে জিজ্ঞেস করলো, কৌশিক ভাই, কি আছে এটার ভেতরে? কৌশিক এক অজানা হাসি খেলিয়ে বলল, আহা, সেটা তো খুললেই দেখবি। একটু ধৈর্য ধর, বিশেষ করে তোর জন্যই আনা। আচ্ছা, গেস কর তো কি হতে পারে। আগে বলেন, খাবার নাকি কোনো জিনিস? বলে দিব। না, বলতে হবে না, শুধু এটা বলেন যে খাবার নাকি কোনো জিনিস। খাবার? মায়ের জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কৌতুক চোখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, তাহলে সেটা আমার পছন্দের গুড়ের জিলাপি, তাই না কৌশিক ভাই? কৌশিক প্যাকেটটি খুলে মায়ের সামনে ধরে বলল, হ্যাঁ, তোর গুড়ের জিলাপি। মায়ের চোখ ছানা বড়া হয়ে গেল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, মুখে শুধু এক ধরনের খুশি আর আকাঙ্ক্ষা। কৌশিক মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে থাকবি নাকি খাবি? মায়ের প্যাকেটটি কৌশিকের হাত থেকে নিয়ে নিজের দিকে নিয়ে নিল। সকালে খিদে তার উপর জিলাপি দেখেই খিদেটা আরও বেড়ে গেল। লোভ সামলাতে না পেরে একটা জিলাপির টুকরো হাতে তুলে নিয়ে খেতে শুরু করে দিল। কৌশিক মায়ের খাওয়ার দিকে আনমনে তাকিয়ে হাসছে। তার খাওয়ার স্পিড দেখে কৌশিক হাসি ধরে রাখতে পারল না। সুইট হার্ট, আস্তে খা, এভাবে কেউ খায় নাকি? বিষম খাবি তো আস্তে আস্তে চুষে চুষে রসটা বের করে খা যান, মজা পাবি। মায়া খাওয়ার মাঝে অল্প রাগ আর খিদে মিশিয়ে বলল, আমার কাছ থেকে জিলিপি খাওয়া শিখে এখন আপনি শিখাচ্ছেন কিভাবে আমি জিলাপি খাবো? নিকুচি করে আস্তে খাওয়ার। জানেন আমার ছোট পেটে কত খিদা জমেছে। সকাল থেকে কিছুই খাইনি আমি, তাই আমার খাওয়ার মাঝে ডিস্টার্ব করবেন না তো। কৌশিক ভ্রুকুচকে মাথা নেড়ে বলল, করলাম না ডিস্টার্ব, মন ভরে গেল তুই।